দাম্পত্য জীবন শুরু করেন। দায়িত্ব পালন করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে। 2009 সালের জুনে তিনি হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে শপথ নেন। হাইকোর্টের বিচারপতি হিসেবে তিনি জামায়াতে নিবন্ধন বাতিল মামলা সহ অনেক গুরুত্বপূর্ণ মামলার রায় দেন। এবারে উপজেলা নির্বাচনের খবর। শেষ মুহূর্তে জমে উঠেছে দিনাজপুরের বীরগঞ্জ ও চিরির বন্দর উপজেলা নির্বাচনের প্রচারণা। নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। যদিও জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের আগে চিরির বন্দরে 43টি কেন্দ্রে নাশকতা চালিয়েছিল জামায়াত শিবির। সেখানকার ভোটাররা চাইছেন শান্তিপূর্ণ পরিস্থিতির নিশ্চয়তা। ইমরান হোসেন সুমনের রিপোর্ট। সঙ্গে ছিলেন দিনাজপুর প্রতিনিধি হুমায়ুন কবির। ছবি তুলেছেন মনির হাসান সুমন। পোস্টারে পোস্টারে ছেয়ে আছে মেঠোপথ আর উপজেলা সদরের প্রধান সড়ক। নির্বাচনী আমেজে এখন পুরোপুরি মেতে আছেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বাসিন্দারা। এই উপজেলায় এবার ভোটাধিকার প্রয়োগ করবেন 2,02,322 জন ভোটার। এই ভোটারদের মন জয় করে নিতে প্রার্থীরা যাচ্ছেন দাঁড়ে দাঁড়ে। উঠোন বৈঠক আর পথসভাও করছেন তারা। এই উপজেলা পরিষদে নানান ধরনের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করে নিতে চাইছেন প্রার্থীরা। তবে স্থানীয় সরকারের এই নির্বাচনে জাতীয় রাজনীতির প্রভাব যে আছে তা ফুটে উঠল প্রার্থীদের বক্তব্যে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম ভোট পেতে মহাজোট সরকারের উন্নয়নের কথাই স্মরণ করিয়ে দিচ্ছেন। আলোচনা থেকে বাদ যাচ্ছেন না বিএনপির প্রার্থী মফিজউদ্দিন আহমেদও। 90 সালে উপজেলা চেয়ারম্যান ছিলাম, 91 সালে সংসদ সদস্য ছিলাম। তখন বিরোধী দলে থাকা অবস্থাও এইখানে শিক্ষা প্রতিষ্ঠান আমি গড়ে তুলেছিলাম। সরকারের কাছ থেকে যা উন্নয়নমূলক কাজের ফান্ড পাবো সেটা সুষ্ঠুভাবে নিরপেক্ষ হবে এবং পুঙ্খানুভাবে যেন কাজটা সম্পন্ন হয় সেভাবে চেষ্টা করব। বীরগঞ্জের মতোই জমে উঠেছে চিরির বন্দর উপজেলার নির্বাচনী প্রচারণা। 1,91,693 ভোটারের এই উপজেলায় জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক নাশকতা চালিয়েছিল জামায়াত শিবির। তাই এখানকার ভোটারদের মাঝে এখনো আতঙ্ক আছে। ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবে এখনো আতঙ্কে আছে। এলাকার শান্তি চাই, জনগণের শান্তি চাই। আমরা আশাবাদী যে সামনে হয়তো আমরা শান্তি ফিরে পাবো। ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন প্রার্থীরা। আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী তারিকুল ইসলাম তারিক বলছেন, ভোটাররা শান্তির পক্ষেই ভোট দিবে। শান্তি ফিরে আনার যে পরিকল্পনা, সকল দলের মানুষকে সঙ্গে নিয়ে, ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে আমি সেই পথ চালু করব। ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা থেমে নেই প্রচারণা থেকে। জয়ের ব্যাপারে আশাবাদী তারাও। আবারও দাঁড়িয়েছি আমি, যাতে আমি এই চিরিবন্দর উপজেলার উন্নয়ন করতে পারি। এখানকার ভোটাররা অপেক্ষায় আছেন শান্তির জন্য। তারা কি ব্যালটের মাধ্যমে সেই সব সহিংসতাকারীদের বিরুদ্ধে রায় দিবেন কিনা তার জন্য অপেক্ষা করতে হবে আগামী 27শে ফেব্রুয়ারি পর্যন্ত। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, চিরির বন্দর, দিনাজপুর। উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ আগামী 27শে ফেব্রুয়ারি। এখন চলছে জোর প্রচারণা। প্রার্থীরা ঘুরছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। নির্বাচনী এলাকাগুলোতে এখন সাজ সব। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। কুমিল্লার দেবিদ্বার, লাকসাম এবং মনোহরগঞ্জ উপজেলা পরিষদের ভোট হবে 27 ফেব্রুয়ারি। এই 3 উপজেলায় 11 জন চেয়ারম্যান, 12 জন ভাইস চেয়ারম্যান এবং 8 জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ভোটের মাঠে নেমেছেন। এদের মধ্য থেকে পছন্দের প্রার্থীকে বেছে নেবেন 5,94,700 ভোটার। আর ভোটারদের মন গলাতে প্রার্থীরা কাক ডাকা ভোট থেকে গভীর রাত পর্যন্ত প্রচারণা চালাচ্ছেন। শেষ মুহূর্তে প্রচারণায় মুখর ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলা। প্রত্যন্ত অঞ্চল ছেয়ে গেছে প্রার্থীদের পোস্টার আর ফেস্টুনে। দিনরাত গণসংযোগ আর দোয়া কামনা করে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে। নারীদের উন্নয়নের দিকে নজর দেবেন এমন প্রার্থীকে ভোট দিতে চান নারী ভোটাররা। গরিবকে দেখলে পরে বুকে টানবে, এরকম একজন পাত্র দেখে আমরা ভোট দিতে চাই। ঢাকার সাভারে দেশের 4র্থ উপজেলা পরিষদ নির্বাচনের গণসংযোগ চলছে। আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত প্রার্থীর মধ্যে মূল লড়াই হবে। তবে চেয়ারম্যান পদে 5 জন, ভাইস চেয়ারম্যান পদে 5 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন সহ মোট 13 জন প্রার্থিতা করছেন। রোকসানা জেরিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক, নিউজ আওয়ার এবারের সময় হলো বাইরে স্টিল বিরতির। এরপর আরো থাকছে ভারতীয় চলচ্চিত্র গুন্ডের কড়া প্রতিবাদ, ঢাকার প্রদর্শন বন্ধের দাবি এবং ভাষান্তিক বস্তিতে 5 নারীকে নির্যাতন, গ্রেফতার হয়নি অভিযুক্তরা।
একটি নতুন ক্রিমের কাছে হেরে গেছে। তো বিরতির পর আবার আমন্ত্রণ নিউজ আওয়ারে অন্যান্য খবরে যাবার আগে নিটল টাটার শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ছিনিয়ে নেওয়া 3 জঙ্গির একজন ধরা পড়েছে, কারাগার ও সীমান্তে কড়াকড়ি। কাঠগড়া থেকে পালিয়েছে জাহাঙ্গীরনগরের ছাত্র জুবাইর হত্যা মামলার 4 আসামি। খালেদার নির্দেশে 71-এর মতো গণহত্যা হয়েছে বললেন শেখ হাসিনা। এবং দ্বিতীয় দফা উপজেলা নির্বাচন ঘিরে চলছে জমজমাট প্রচারণা। ভারতীয় চলচ্চিত্র গুন্ডের কড়া প্রতিবাদ জানিয়ে এর প্রদর্শন বন্ধের দাবি জানিয়েছেন বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই চলচ্চিত্রের জন্য ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কঠোর প্রতিবাদ জানানো হয়েছে। সেই সঙ্গে অবিলম্বে ছবিটি প্রদর্শন বন্ধের অনুরোধ করা হয়েছে। গত 24শে ফেব্রুয়ারি বলিউড চলচ্চিত্র গুন্ডে মুক্তি পাওয়ার পরপরই ব্লগ ও ফেসবুক সহ সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এতে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অবমাননা করার পাশাপাশি ইতিহাস বিকৃত করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এই পরিপ্রেক্ষিতে গত 19শে ফেব্রুয়ারি নিজেদের ব্লগে এক পোস্টে দুঃখ প্রকাশ করে যশরাজ ফিল্মস। যুক্তরাষ্ট্র ভিত্তিক ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, গুন্ডেতে বাংলাদেশের জন্মকে দেখানো হয়েছে ভারত পাকিস্তানের 13 দিনের যুদ্ধের ফল হিসেবে, যা শুরু হয় 1971 সালে 3রা ডিসেম্বর। हिंदुस्तान और पाकिस्तान के बीच में तीसरा युद्ध खत्म हुआ। 90,000 पाकिस्तानी सोल्जर्स ने हिंदुस्तानी आर्मी के सामने सरेंडर किया। दूसरे विश्व মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি নিয়ে ভয়াবহ সমস্যার সম্মুখীন হতে পারে বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা। কেননা আন্তর্জাতিক সিভিল এভিয়েশন আইন অনুযায়ী আগামী বছর 23শে নভেম্বরের মধ্যে সকল বাংলাদেশিদের জন্য মেশিন রিডেবল পাসপোর্ট করার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু সমস্যা মোকাবেলায় কতটা প্রস্তুত স্বরাষ্ট্র মন্ত্রণালয়? আউটসোর্সিং ভিত্তিতে মালয়েশিয়ার অবস্থানরতদের জন্য এমআরপি দিতে গিয়ে অনিয়মের অভিযোগ উঠেছিল তাদের বিরুদ্ধে। আবার গত নভেম্বরে আরব আমিরাতের জন্য দরপত্র আহ্বান করার পর 3 মাসও খোলা হয়নি সেই টেন্ডার বাক্স। আলমগীর ওপর রিপোর্ট। পৃথিবীর বেশ কয়েকটি দেশে 1 কোটি বাংলাদেশি নাগরিক কাজ করে। সবচেয়ে বেশি কাজ করে সৌদি আরব, আরব আমিরাত এবং কুয়েত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। কিন্তু আন্তর্জাতিক সিভিল এভিয়েশন আইন অনুযায়ী আগামী 1.5 বছরের মধ্যে এই সকল কর্মীকে মেশিন রিডেবল পাসপোর্ট বা এমআরপি দিতে হবে। বিদেশের মাটিতে বাংলাদেশি দূতাবাসগুলো বর্তমানে প্রতিদিন সর্বোচ্চ 200 পাসপোর্ট ডেলিভারি দিতে পারে। এই হিসেবে ধরে নিলে আগামী 500 দিনে 1 লক্ষের বেশি পাসপোর্ট সরবরাহ করা সম্ভব হবে না। তাহলে বাকিদের ভাগ্যে কি হবে? এখানে কোনো কূটনৈতিক ফাঁকা বলি কথার মারপেচ কিন্তু আমাদেরকে উদ্ধার করতে পারবে না। তখন যেটা হবে যে এক হচ্ছে যে দেশবাসী, দেশের নাগরিক যারা পাসপোর্ট এমআরপি পাবেন না তারা বিদেশে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হবেন। আর হচ্ছে যে তার চেয়ে গুরুত্বপূর্ণ, একইভাবে গুরুত্বপূর্ণ, যারা বিদেশে অবস্থান করছেন তাদেরকে যে বিরাট ধরনের ঝুঁকির মধ্যে পড়ে যেতে হবে। সম্প্রতি মালয়েশিয়ায় অবস্থানরত প্রায় 6 লক্ষ বাংলাদেশি নাগরিককে পাসপোর্ট দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আউটসোর্সিং এর জন্য চুক্তি করেছে আইপিপল নামে একটি সংস্থার সাথে। অভিযোগ উঠেছে আদালতের মামলার তথ্য গোপন করে মন্ত্রিসভা কমিটি থেকে প্রায় 90 কোটি টাকার ক্রয় আদেশ অনুমোদন নেওয়া হয়েছে। সেখানে যে দেখি মানুষ লাইন ধরে বসে আছে এবং কেউ কেউ 3 দিন 4 দিন এসে সেইখানে এসে বসে আছে। তা আমরা এই জিনিসটা, মানুষের এই যে যন্ত্রণা, এই বিড়ম্বনাটাকে ইজি করতে চাচ্ছি। হ্যাঁ, আমরা সৌদিতেও করব, আমরা ওটার আবুধাবিতে করব, কাতারে করব, কুয়েতে করব। কিন্তু নানা রকম জটিলতায় গত 2013 সালের নভেম্বরে আরব আমিরাতের জন্য কাজটির টেন্ডার বাক্স খোলা হয়নি এখনো। তাহলে সৌদি আরব, দুবাই, কুয়েতের মতো শ্রমঘন দেশগুলোর কর্মীদের কি অবস্থা হবে? সময় ফুরিয়ে যাচ্ছে এবং এখানে সর্বোচ্চ পর্যায়ে বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব, তিনি যেন ব্যক্তিগতভাবে বিষয়টিকে দৃষ্টি দেন। এই বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে জিজ্ঞেস করা হলে তিনি পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে জবাব দিতে বললেও তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। আমাদের ডিরেক্টর সাহেব এখানে আছেন, আরো ডিটেল যদি জানতে চান
উনি শেয়ার করবেন এবং উনি বলবেন। আগামীতে টেন্ডার হবে। মানে কি এই যে একটা টেন্ডার হয়েছে আমরা শুনেছি, এটা কি হয়নি? না, আগামীতে হবে। প্রবাসী বাংলাদেশিরা যাতে দ্রুত ও সহজে মেশিন রিডেবল পাসপোর্ট পান সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার প্রত্যাশা সবার। আলমগীর অপু, এটিএন নিউজ, ঢাকা। অবৈধ সম্পদ থাকার অভিযোগে দুর্নীতি দমন কমিশনে আজ সোমবার জিজ্ঞাসাবাদ করা হবে সাবেক স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হককে। একই অভিযোগে গতকাল জিজ্ঞাসাবাদ করা হয় সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদারকে। ক্ষমতায় থাকা দলের এমপিদের দুর্নীতি অনুসন্ধান নিয়ে কোনো চাপ নেই বলে জানিয়েছেন দুদক কমিশনার মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। বিস্তারিত জানাচ্ছেন তাহিদ সৌরভ। অসঙ্গতিপূর্ণ সম্পদের অনুসন্ধানে সকাল 11টা থেকে দুপুর 2:30 পর্যন্ত একটানা দুদক কার্যালয়ে সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমানকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপপরিচালক খায়রুল হুদা। জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানালেও পরে মাহবুবুর রহমান কয়েকটি প্রশ্নের কৌশলী জবাব দেন। সাংবাদিক নির্যাতনের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন। প্রথম হলো, আমি কাউকে হুমকি দেইনি। দ্বিতীয় জিনিস, আপনাদের প্রশ্ন শেষ হয়ে গেছে, আর এটার ব্যাপারে যা বলার কথা